তোমাদের যে অনেক কম ক্লিয়ার করাচ্ছি কি বৃষ্টির জন্য সবাই দেরি হচ্ছে নাকি? জি স্যার, বৃষ্টি হয়তো একটা কারণ। সব জায়গায় বৃষ্টি হচ্ছে পুরো বাংলাদেশেই? জি স্যার, ও বাইরে আরো মানে বেশি খারাপ আর কি, ঢাকায় তো একটু কম যতটুকু শুনলাম। আমিও দেরি করছি, আমিও 10 মিনিট আগে উঠছি, আমি তাড়াতাড়ি উঠি কিন্তু আজকে দেরি হয়ে গেছে। ওয়েট করবো 2-3 মিনিট নাকি নাকি করবো, একটু ওয়েট করবো? স্যার 2-3 মিনিট ওয়েট করা যায় আই থিঙ্ক, কারণ আচ্ছা তাহলে বর্ষা 2 মিনিট 9টা 5 শুরু করবো, তাহলে 2 মিনিট পরে। জি স্যার। আর 9টা 5 বেজে গেছে। শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ওইটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করি। আজকে গত ক্লাসে আমি পিএমসি বলেছি, পলিমার ম্যাট্রিক্স কম্পোজিট। আজকে আমি বলছি এমএমসি সম্পর্কে একটু বলবো, মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট। তোমাদের একটু বলেছিলাম যে মেটালের মানে মেটাল সে নিজে আসলে মোটামুটি কি বলবো, তার প্রপার্টি কিন্তু অলরেডি ভালোই আছে, বেশিরভাগ প্রপার্টি মেটালের ভালো। তারপরেও কিন্তু মেটাল দিয়ে এমএনসি বানানো হচ্ছে। তো একটা কারণ বলেছিলাম, তোমাদের কি মনে আছে যে মেইন কারণটা কি, কেন মেটাল কে আবার কম্পোজিট বানায়? হাই টেম্পারেচার প্রপার্টি ভালো পাবার জন্য। এমনি ভালো দাদা, তারপরও আরেকটু ভালো পাওয়ার জন্য বেশিরভাগ অনেক সময় বা বেশিরভাগ সময় মেটালের থেকে মিনারেল ইউজ করে কম্পোজিট বানানো হচ্ছে। 1 মিনিট একটু দাঁড়াইতে হবে, হাফ মিনিট আমি আসতেছি, 1 মিনিট।
আচ্ছা মেটাল থেকে তাহলে কম্পোজিট বাড়াচ্ছে, মেইন টার্গেট আসলে কি হাই টেম্পারেচার প্রপার্টি কিছুটা হলে বাড়ানো, আর অন্য কোনো প্রপার্টি কি বাড়বে মনে হয়? জি স্যার, কি বললেন? দেখো এখানে একটু লেখা আছে যে মেটালের মধ্যে যে জেনারেলি যে রেনফোর্সমেন্ট গুলো ইউজ করা হয় যেগুলো সেগুলো হচ্ছে বোরন, কার্বন, অ্যালুমিনা, সিলিকন, মেনলি এগুলো, অন্যগুলো ইউজ করা যেতে পারে, যায় না তা না। কমনলি এই চার ধরনের মধ্যে যে কোনো এক ধরনের রেনফোর্সমেন্ট ইউজ করা হয় আর কি। এগুলো কি মনে হয়, এগুলো প্রপার্টি মেটাল যে মেটাল গুলো আছে তার তার তুলনায় কেমন? এগুলো মেইনলি সিরামিক লাইক, এদের হাই টেম্পারেচার স্টেবিলিটি অনেক বেশি, কিন্তু এরা কিছু অনেকটাই ব্রিটল। তাহলে তাহলে কি হবে, তাহলে কি টাফনেস কিছুটা বা ডাক্টিলিটি কি কমে যাওয়ার পসিবিলিটি বেশি আর কি? ডাক্টিলিটি কমে যাওয়ার চান্স বেশি, কিন্তু টাফনেসের ব্যাপারটা এতটাও সহজ না। হ্যাঁ ঠিক আছে, টাফনেস আরো ফ্যাক্টর আছে, ডাক্টিলিটি কমে যাবে আর কি। স্ট্রেংথ কি হবে, স্ট্রেংথ কি বাড়বে? জি স্যার, স্ট্রেংথ বাড়া উচিত, কেননা ফাইবার গুলোর স্ট্রেংথ অনেক ক্ষেত্রেই মেটালের চেয়ে বেশি, বিশেষ করে যেগুলো হুইস্কার বা সিঙ্গেল ক্রিস্টাল ফাইবার দেওয়া হয় সেগুলোর স্ট্রেংথ আরো অনেক বেশি। তাইলে বলো, মনে করো যে সেগুলো তো তুমি করলে তো বাড়বে তাই না, ফাইবার অবশ্যই একটা, মনে করো একই মেটাল, একই একই একটা ম্যাটেরিয়াল, তুমি নরমাল একটা বাল্ক ম্যাটেরিয়াল, একটা ফাইবার, ফাইবারের স্ট্রেংথ তো যেহেতু ক্রস সেকশন কম, স্ট্রেংথ তো জেনারেলি ফাইবারের বেশি হয়। কিন্তু এমনি নরমাল প্রপার্টি ধরে বলো আর কি, যে এটা কি অবশ্যই কি স্যার একদম স্ট্রিক্টলি বলা যায় যে যে ফাইবারের স্ট্রেংথ সবসময় মেটালের স্ট্রেংথ হচ্ছে বেশি হবে? অতটা বলা রিইনফোর্সমেন্ট যায় না, জেনারেলি একটু চিন্তা করলে বলা যায় যে বেশি হওয়ার কথা। তুমি সেটা তো বললাম অনেক ফ্যাক্টরই তো আছে, সব চিন্তা করলে তাহলে তো অনেক, মানে অনেক চিন্তা করতে হবে। জেনারেলি আসলে কি ডাক্টিলিটি কমার কথা, আমি জানি কমে আর কি, but যদি স্যার overall ডাক্টিলিটি কমবে। স্ট্রেংথ হয়তো বাড়বে, টাফনেস বলা যাচ্ছে না, ঠিক আছে, হাই টেম্পারেচার প্রপার্টি বাড়বে কিসের, মেটাল থেকে যদি মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট করা হয় তাহলে। জি তারপর এখানে অনেকগুলা, এখানে যেগুলা কতগুলা বলছে যে প্রপার্টি গুলা কেমন, সেগুলো আসলে ঠিক বলতেছে অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে কেমন, অন্যান্য কম্পোজিটের থেকে তার কেমন, সেগুলো আসলে বলা হচ্ছে। কিন্তু আমি যেগুলো একটু আগে বললাম, আর শুধু শুধু কি তোমার নামও তো ভুলে যাই, তোমার নাম কি? আমার নাম সুমিত। সুমিত, সুমিত যেগুলো বললো সেগুলো সেগুলো অ্যাকচুয়ালি মেইনলি কি, যে মেটাল থেকে যে মানে কেন মেটাল ম্যাট্রিক্স কম্পোজিট বলা হচ্ছে সেগুলো বললাম। এখানে দেখো আরো কিছু প্রপার্টি বলা হয়েছে এমএমসি এর। আচ্ছা আরেকটু দেখো, নিচে লেখা আছে যে জেনারেলি কি কোন 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 মেটাল থেকে কম্পোজিট বানানো হয় সেগুলো একটু দেওয়া আছে। যেমন কমনলি ইউজ করা হয় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, নিকেল বা নিক সুপার অ্যালয়। জেনারেলি এগুলা থেকে, এগুলো ইউজ করেই এমএমসি তৈরি হয়, অন্যান্য গুলো থেকে করা যাবে না তা না, মেনলি এগুলো থেকেই করে। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এর তো অবশ্যই লাইট ওয়েট, টাইটানিয়াম মোটামুটি লাইট ওয়েট। এগুলা তোমাদের আইডিয়া আছে, নিকেল সুপার অ্যালয়, এরা কি এদের ডেনসিটি কম না বেশি? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটান ডেনসিটি কম, কিন্তু নিকেল বেসড সুপার অ্যালয়ের ডেনসিটি অনেক বেশি, আর নিকেলেরও যথেষ্ট বেশি। তাহলে তাহলে এগুলো থেকেও হচ্ছে, কিন্তু এই প্রথম তিনটা আসলে লাইট ওয়েট, মানে লাইট ওয়েট, এগুলো এমনিতেই লাইট ওয়েট, তারপরে এগুলো থেকে কম্পোজিট বানাচ্ছে। বাকি দুটো নিকেল সুপার অ্যালয় কিন্তু লাইট ওয়েট না, তারপরেও এদের থেকে কম্পোজিট বানানো হচ্ছে বা হয় আর কি। ওদের কিছু কিছু প্রপার্টি, কমন প্রপার্টি গুলো দেখো টেবিলে দেওয়া আছে, যে যেগুলো কমনলি ম্যাট্রিক্স হিসেবে ইউজ করে মেটালের মধ্যে, ওদের কোনটার প্রপার্টি কেমন একটু জাস্ট একটা আইডিয়া দেওয়া হচ্ছে। তো এরপরে শুরু করছে দেখো যে মেটাল থেকে যে মেটাল বা মেটালিক অ্যালয় থেকে এমএমসি বানাবে, সেগুলো কিভাবে বানানো যায়, অনেক কয়েকটা টেকনিকের নাম দেওয়া আছে। প্রথম কয়েকটাকে বলছে সলিড স্টেট, তার মানে এখানে কি এই কোন মানে যখন বানাচ্ছে কোনো সময় এরা কি লিকুইড স্টেটে যাবে না। পরে যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোর ক্ষেত্রে কি লিকুইড স্টেট, মানে কোনো না কোনো স্টেজে একটা লিকুইড ফর্ম করবে আর কি। প্রথমটা হচ্ছে পাউডার মেটালার্জি 457, এটা কি তোমাদের এই টার্মে কোর্স না পরে, তোমরা কি জানো এটা সম্পর্কে? পাউডার মেটালার্জি, মেটালার্জি স্যার কম্পোজিট ম্যাটেরিয়ালস এর অল্টারনেটিভ কোর্স হিসেবে ছিল। এটাতে না, তোমাদের 457 একটা কোর্স থাকবে, এটা মানে 42 তে বোধহয়। 457 একটা কোর্স যদি এই টার্মে না থাকে তাহলে পরের স্যার টার্মে আসছে, এটা পাউডার মেটালার্জি সম্পর্কেই শুধু বলবে আর কি। তাহলে মনে হয় এটা তোমাদের এখনো বোধহয় আসে নাই আর কি। এখন মনে পড়েছে যে শুধু কম্পোজিটের অল্টারনেটিভ ছিল পাউডার মেটালার্জি, আমাদের তো এখানে পড়া হচ্ছে পলিমার্স এন্ড কম্পোজিটস। হ্যাঁ কিন্তু তোমাদের একটা কোর্স আছে 457, এটা পরের টার্মে তাহলে আসবে আর কি, ওইখানে স্যাররা বলবেন। আর তোমরা মনে হয় জানো সিরামিক তো যেহেতু পড়ে আসছে, তো তাকে এখানে কি জি করছে, স্যার। পারোমেটালাজির মাধ্যমে, পারোমেটালাজি মানে টেকনিক অ্যাপ্লাই করেও এমএমসি বাড়ানো যায়। সেখানে কি করছে, প্রথমে দেখো যে মেটালটা ব্যাটারি সেটা একটা পাউডার নিচ্ছে, তারপরে যে রেনফোর্সমেন্ট হিসেবে ইউজ করবে সেটাকে ওটা পাউডার, মানে পাউডার আকারে প্রথমে নিচ্ছে, তারপরে কি করছে, মিক্স করছে যে রেশিওতে দরকার
শিটের সাথে মিক্স করছে, মিক্স করার পরে এদেরকে কি করছে, প্রেস করছে, প্রেস করার পরে তারপরে সিন্টারিং করছে, এরপরে করলেই দেখা যাচ্ছে কি যে এই কম্পোজিটটা তৈরি হয়ে যাচ্ছে। তোমার সিরামিক ফর্মেশনের মতোই তো মনে হচ্ছে নাকি? তোমার তো সিরামিক পড়ে আসছে, সিরামিক এইভাবে বানায় না? জি স্যার, হ্যাঁ, তো সিরামিক এখানে বানানোর খুব কমন রুট। হ্যাঁ, তাহলে কমন পাওয়ার কমন রুট সেই রুটই অনেক সময় এমএমসি বানাচ্ছে। এখানে কিন্তু কোনো কোনো সময় কিন্তু পুরোপুরি লিকুইড ফর্মেশন বা লিকুইড হবে না, কোনো কোনো কম্পাউন্ডই কিন্তু লিকুইড ফর্মে যাবে না। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স এবং সিলিকন কার্বাইড ক্রিস্টাল, এই ধরনের কম্পোজিট জেনারেলি এই পারামেটালিক টেকনিক অ্যাপ্লাই করে বানানো হয়। এটা কি সুবিধা অসুবিধা কি মনে হয় বলো দেখি? এখানে কি সুবিধা বেশি না কোনো সুবিধা অসুবিধা মনে হচ্ছে? এটা তোমরা তো জানো এই টেকনিকে কি হতে পারে, টেম্পারেচার কি বেশি না কম? স্যার, এখানে টেম্পারেচার ইনভলভমেন্ট কি বেশি না কম? মেল্টিং স্টেটে নিয়ে যাওয়ার তুলনায় অবশ্যই কম। হ্যাঁ, তার থেকে কম। তাহলে তাহলে খারাপ কি কিছু আছে? এক্ষেত্রে পুরোপুরি পুরোপুরি কম্প্যাকশন বা পুরোপুরি পোরোসিটি রিমুভাল সম্ভব নাও হতে পারে, এবং পাউডারের সাইজ ডিস্ট্রিবিউশনও কিন্তু এর এর প্রপার্টির উপর প্রভাব ফেলবে, যেটা মেল্টেড স্টেটে হওয়ার কথা ছিল না। মানে ভেরিয়েবিলিটি আরো একটু বেড়ে গেল। তাহলে এখন পাউডারের শেপ কেমন হলে ভালো হবে? ফাইন হলে কি কম্প্যাকশন বা ইয়ে বেশি হবে নাকি কোর্স হলে? অ্যাকচুয়ালি আমরা যেটা সিরামিক্স শিখেছিলাম সেটা যদি মেটাল মেটাল কম্পোজিটের ক্ষেত্রেও খাতে, এখানে ডেনসিটি ডিফারেন্স তো অবশ্যই দুটো ডেনসিটি ডিফারেন্স আছে, তাহলে বলতে হবে যে পুরোপুরি কোর্স আর পুরোপুরি ফাইন না হয়ে কোর্স এবং ফাইনের মিক্সচার হওয়া ভালো। কোর্স গুলো বড় বড় জায়গায় একে অপরের সাথে ইন্টারলক হয়ে যাবে, আর ফাইন পার্টিকেল গুলো কোর্স পার্টিকেল গুলোর ইন্টারস্টিশিয়াল গুলো ফিল তাহলে আপ করে সেক্ষেত্রে দেবে। কি ভয়েড পোরোসিটি কম হবে? হ্যাঁ, কিন্তু এটাকে লিকুইডের মধ্যে এখান থেকে পুরোপুরি লিকুইড থেকে বাবল যেভাবে বেরিয়ে যায়, এভাবে তো সেভাবে বাবল বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। তবে হ্যাঁ, লিকুইড স্টেজে সেগ্রিগেশন হওয়ার কথা, এখানে সেই সেগ্রিগেশন হচ্ছে না, সেই সেন্সেও ভালো। ঠিক আছে। আচ্ছা, এখানে বই একটা জিনিস লিখছে যে খুব বেশি পরিমাণে রিইনফোর্সমেন্ট দেওয়া যাবে না বা দেওয়া হয় না, কারণ বলতেছে যে বেশি দিয়ে দিলে টাফনেস কমে যাবে। তো এখন এটা কি ঠিক? মানে এনফোর্সমেন্ট ফাইল ইনস্ট্রাকশন যদি অনেক বেশি দিয়ে দেওয়া হয় দেখা যায় তাহলে সেক্ষেত্রে টাফনেস কমে যাবে, অনেক কমে যাবে। তাছাড়া অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সে তো খুব হালকা ডিফিউশনের মাধ্যমে ম্যাট্রিক্স পার্টিগুলো একটা একটার সাথে জয়েন্ট হতে 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 পুরো পুরো ম্যাট্রিক্স থেকে একটা ইউনিফাইড বডি তৈরি করে ফেলে। এখন যদি মেটালের ম্যাট্রিক্সেই ঠিকঠাক পরিমাণে না পাওয়া যায়, তবে এখানে বাইন্ডিং ফেসটাই ঠিকঠাক পাওয়া যাবে না, ফলে সেজন্য পুরো স্ট্রাকচারটাই উইক হবে। কারণ অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটাই একটু একটু করে মেল্ট মেল্ট বললে ভুল হবে, একটু সফটেন হয়ে গিয়ে রিইনফোর্সমেন্টকে নিজের নিজের ভেতরে টেনে এটা নেয়, তাই ধরে না? রাখবে, সাথে ধরে রাখবে। সেক্ষেত্রে তাহলে যদি মানে এখানে ঠিক আছে, এখানে কোনো লিকুইড স্টেটে যাচ্ছে না, লিকুইড স্টেটে গেলে তাহলে কি আরো ভালো হতে পারে আর কি। এখানে ডিফিউশন তো হচ্ছে তাই না? ডিফিউশন তো কিছু না কিছু হচ্ছে, জি স্যার। কিন্তু লিকুইড স্টেটে গেলে কি আরো বেশি হতো? মনে করো হ্যাঁ, যে এটা হতো, লিকুইড কিন্তু যায় না আবার কিন্তু সেগ্রিগেশন রিস্কও থাকতো। হ্যাঁ। ও, তো এই দেখো এর পরেরটা, এটা তো পাউডার মেটালার্জি বলছে, রুট বলছে, পরের টেকনিকটাকে বলছে ডিফিউশন বন্ডিং। এখানেও তো ডিফিউশন হচ্ছে, কিন্তু আচ্ছা এর পরেরটা একটু শুনে নাও যে পরেরটা কি করছে। ডিফিউশন বন্ডিং যেটা নাম বলেছে ডিফিউশন বন্ডিং, সেখানে কি হচ্ছে, প্রথমে এই ম্যাট্রিক্সে কতগুলা মানে লেয়ার, ইনিশিয়ালি একটা ব্লক বা লেয়ার তৈরি করে নিচ্ছে, ফাইবারের লেয়ার তৈরি করে নিচ্ছে বা ফাইবার না রিইনফোর্সমেন্টের লেয়ার তৈরি করছে, ম্যাট্রিক্সের লেয়ার তৈরি করছে, তারপরে লেয়ার গুলো হচ্ছে স্ট্যাক করছে যেভাবে দরকার। এখানে এখানে অর্ডারেন্ট দেখানো হচ্ছে, না হতে পারে। এটাকে স্ট্যাক করে তারপরে সেটাকে ফার্নেসে নিয়ে হিট করছে এবং প্রেস করছে একই সাথে। এখানে বলছে এটার নাম হচ্ছে ডিফিউশন বন্ডিং। আর এখানে এখানে রিইনফোর্সমেন্ট গুলো পাউডার শেপে, কিন্তু পরে যে এখানে যেটা দেখাচ্ছে যে ডিভিশন বন্ডিং, সেখানে কিন্তু ফাইবার বা রিইনফোর্সমেন্ট কি ম্যাট আকারে আছে, মানে কন্টিনিউয়াস ফাইবার বা ম্যাট আকারে আছে, এখানে কিন্তু পাউডারাইজ করছে না। এরপরে স্ট্যাক করে এদেরকে হাই টেম্পারেচারে প্রেস করছে। এটাও কিন্তু সলিড স্টেট। তাহলে এখানে এটার নাম কেন ডিভিশন বন্ডিং দিল বলতে পারবো কেউ? কি মনে হচ্ছে ছবি দেখে? প্রথমটা তো পাউডার মেটালার্জি নাম দেওয়া উচিতই ছিল, কেন ওখানে পাউডারটা সেটা ঠিক আছে, কাজ করতো। নরমালি ঠিক আছে। এখানে ডিফিউশন, এটার কারণ স্পেশালি ডিফিউশন বন্ডিং দিল। এখানে তো সলিড স্টেট তাই না? এখানে কি হ্যাঁ টেম্পারেচার বেশি কিন্তু লিকুইড তো ফর্ম হ্যাঁ, করে। কিন্তু এখানে বন্ডিংটা যে অ্যাকচুয়ালি ডিফিউশনের মধ্যে ফর্ম করছে, এটা আরো
আর অনেকটা বেশি এক্সপ্লিসিট, কেননা মেটাল লেয়ারের সাথে এই ফাইবার লেয়ারের ডিফিউশন হচ্ছে, তারপরে তো মেটাল এবং ফাইবার লেয়ার একটার সাথে জোড়া জোড়া লেগে যাচ্ছে। পাউডার মেটালার্জিতেও সেটা হয়, কিন্তু সেটা মোটামুটি মনে হয় সিন্টারিং এর মতো স্টেটে হয়তো সেটাও ডিফিউশনের ফলে হয়, কিন্তু এখানে ডিফিউশনের ফলেই যে অ্যাকচুয়ালি লেয়ার বাই লেয়ার বন্ড হয়ে যায় সেটা এতটাও ক্লিয়ারলি বোঝা যায় না। এর জন্য ডিফিউশন বন্ডিং নামটা নামটা হচ্ছে অনেকটা বেশি সেলফ এক্সপ্লেনেটরি এই লেয়ার বাই লেয়ার টেকনিক এর জন্য। ও, সেজন্য সেই কারণেই বলছে তোমার স্যার মানুষকে এখানে হ্যাঁ লেয়ার বাই লেয়ারে ডিফিউশনটাকে ট্র্যাক করা বা ডিফিউশনটাকে আমি কি বলবো যে ইনটুইটিভলি ফিল করা যতটা সহজ, পাউডার মেটালার্জিতে মানে হয়তো সহজ না। ততটা নয়। ও, তাহলে সেই কারণে এটাকে ডিভিশন বন্ডিং নাম দিয়েছে আর কি। এখানে কিন্তু এই অল্টারনেট লেয়ার দেখানো হচ্ছে, সেরকম না হয়েও কিন্তু অন্য ধরনের স্ট্যাকিং এও কিন্তু করা যেতে পারে আর কি, যেরকম দরকার সেভাবে করা যেতে পারে। এরপরে টেকনিকটাকে বলছে মেল স্টিয়ারিং। এটা মানে তোমরা জানো আর কি, নরমাল কাস্টিং যেভাবে করে, কাস্টিং তোমরা করছো এই কাস্টিং এর মতো করে আর কি। প্রথমে একটা মল্টেন মেটাল নিচ্ছে বা একটা মেটাল নিচ্ছে, সেটাকে প্রথমে গলিয়ে নিচ্ছে যেহেতু এটা ফার্নেসের ভিতরে, তারপরে ইনফোর্সমেন্টটাকে অ্যাড করছে, এরপরে স্টিয়ারিং করে সলিডিফাই করে ফেলতেছে। এখানে দেখা যাচ্ছে টিএম থেকে বড়, তাহলে যে টেম্পারেচারটা এখানে ইউজ করা হচ্ছে সেটা টিএম থেকে বড়। কার টিএম এর থেকে বড় বলো দেখি এটা? মেটালের। হ্যাঁ, আর রিইনফোর্সমেন্টের টিএম কি মেটাল থেকে বেশি না কম এই ক্ষেত্রে? অবশ্যই রিইনফোর্সমেন্ট মেল্টিং পয়েন্ট বেশি হতে বেশি, হবে। নাহলে তো সে নিজেই রিইনফোর্সমেন্ট নিজেই গলে যাবে, গলে গেলে তো আর হবে না, তার তো কোনো অ্যাক্টিভিটি থাকবে না আর কি। আচ্ছা, এখানে টেম্পারেচার কি অবশ্যই, যেহেতু মেটালের মেল্টিং থেকে বেশি টেম্পারেচার অনেক বেশি, সেই ক্ষেত্রে কি ফাইবার রিইনফোর্সমেন্টের কিছু না কিছু হ্যাম্পার হতেও পারে, যদিও তার মানে গলে যাবে না, তারপর তাদের নিজের রিইনফোর্সমেন্ট নিজস্ব প্রপার্টি কিছুটা হলেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি স্যার, রিস্ক আছে। চারটা জিনিস বলছে যে অনেক এখানে এই কমনলি একটা উদাহরণ দিয়েছে যে কোন স্মেল স্টেরিং এর মাধ্যমে কি করে, দেখো বলছে Al2O3 রিইনফোর্সমেন্ট আর অ্যালুমিনিয়াম ম্যাট্রিক্স, এইটা কমনলি বাড়ানো হয় অনেক ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে দেখা যায় কি ওয়েটিং বেশি ভালো হয় না, ওয়েটিং বাড়ানোর জন্য অনেক সময় লিথিয়াম অ্যাড করে। এইটা একটা অসুবিধা আমি বললাম যে টেম্পারেচার বেশি থাকে রিইনফোর্সমেন্টের ডিগ্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর কোনো সমস্যা কি এখানে আছে? তোমরা তো কাস্টিং করেছো, বলো দেখি তোমাদের কি আইডিয়া? এখানে স্যার সেগ্রিগেশন হওয়ার চান্স আছে। এখানে রিইনফোর্সমেন্ট আর মোল্টেন মেটালের ডেন্সিটি ডিফারেন্সের কারণে রিইনফোর্সমেন্টটা ভেসে ওঠে বা ডুবে যাওয়ার চান্স এখানে অনেক বেশি। সেই ক্ষেত্রে কি কাস্টিং এর সময় কি করা হয়েছিল? এটা কোনো মানে ওখানে অবশ্য তোমরা একটা কাস্টিং করেছিলে, এরকম কি কম্পোজিট কাস্টিং কি দেখেছো কখনো? না স্যার, কিন্তু মেইনলি আমরা যখন ইউটেকটিক কাস্টিং করি তখন তো অনেকটা কম্পোজিটের মতো স্ট্রাকচার চলে আসে, হ্যাঁ, যেটা এটা কিন্তু পরেই আছে, পরে দেখবা। হ্যাঁ, ওটা এডিটিং কিন্তু পরে আছে, যে এডিটিং যেটা কাস্টিং সেটা এখানে কম্পোজিট একভাবে কম্পোজিট বলছে। সেখানে কি হয়েছিল এডিটিং কাস্টিং এর ক্ষেত্রে কি দেখেছিল? হ্যাঁ, আমরা আমরা ইউটেকটিক কাস্টিং এর ক্ষেত্রে যাতে লেয়ার গুলো না হয় সেজন্য আমরা র্যাপিড কুলিং করেছিলাম, যাতে এগুলো যাতে স্ট্রাকচার গুলো সেগ্রিগেশন খুব না হয়, ফাইন গ্রেড সেগ্রিগেশন হয়। যাতে না হতে কিন্তু পারে। কিন্তু স্যার এখানে কিন্তু এটা করা সম্ভব নয়, কেননা র্যাপিড কুলিং করতে গেলে মেটাল বা ফাইবারের ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট না না আসার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে এদের এদের ফ্লোকে যত বেশি ডিসরাপ্টেড রাখা যায়, মানে এদের মানে দেরি করে যেতে করে কুলিং করা যায় সেটা। মানে কুলিং, অবশ্য কুলিং এখানেও ফাস্ট করতে হবে যাতে এরা থিতিয়ে পড়া বা যেটাকে বলবো যে 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 প্রেসপিরেশন মানে সাসপেনশন থেকে রিইনফোর্সমেন্টটা তো ম্যাটারের মধ্যে সাসপেনশন আকারে থাকবে, এই সাসপেনশনটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার আগে এটাকে কাস্টিং করতে হবে। হ্যাঁ, এখানেও ফাস্ট কুলিং কুলিং করতে হবে, এবং এখানে রিইনফোর্সমেন্টের সারফেসে কিছু কিছু ডিসপার্সিং এজেন্ট থাকলে ভালো হয়। সেটা আর করা এখানে যেতে পারে। এখানে কিন্তু এটা এই বইটাতে কিন্তু অত ডিটেল কিছু বলছে না, জাস্ট একটু আইডিয়া দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে আরেকটু বলি যে এখানে একটা সমস্যা বলতেছে, এখানে নাকি ইউনিফর্ম মিক্সিং। হ্যাঁ, এটা ঠিকই আছে, ইউনিফর্ম মিক্সিং হচ্ছে না। ইউনিফর্ম মিক্সিং করার জন্য হ্যাঁ অন্য কিছু হতে পারে কিনা জানি না, হয়তো হতে পারে, কিন্তু এরা আরেকটা টেকনিকের কথা বলছি, কম্পো বা ইও কাস্টিং। সেখানে কি করছে, সেখানে যখন সলিডিফাই করা হচ্ছে বা সলিডিফিকেশন হচ্ছে, তখন এরা ইচ্ছে করে কি করছে যে লিকুইড আর সলিডাসের ডিফারেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিলে কি হচ্ছে যে তাহলে তো সেক্ষেত্রে কি স্লো কুলিং, কিন্তু আমি যেটা বলতেছি একটু স্লো কুলিং হচ্ছে। যখন এই এই দুটো কার্ভে মানে যখন টু ফেজ জোনের ইয়েটা বেড়ে যায়, এই বই যেটা বলতেছে লেনটা বেড়ে যাচ্ছে, তখন নাকি ইউনিফর্ম মিক্সিং করা মানে যেহেতু সময় বেশি পাওয়া যাচ্ছে,
ইউনিফর্মিটি মেনটেন করা কিছুটা হলো সহজ হচ্ছে। এই কারণে এই মেল্ট স্টিরিং এর বদলে অ্যাকচুয়ালি স্যার আমি এখান থেকে যতটা বলছি যে কম্পো কাস্টিং বা রিও কাস্টিং করা সব বেলা যেগুলো লিকুইড এবং সলিডস এর মাঝখানে গ্যাপটা যথেষ্ট বড়। ফলে এখানে যখন সলিড প্লাস লিকুইড স্টেটে কাস্টিং বা হোয়াটএভার ইউ কল ইট কাস্টিং করা হচ্ছে, তখন যে মিক্সচারটা পাওয়া যাচ্ছে মেটালটা, সেটা কিন্তু অলরেডি সলিড আর লিকুইডের মিক্সচার, ফলে এটা অনেক বেশি ভিসকাস। এর মধ্যে রিইনফোর্সমেন্ট দেওয়া হলে রিইনফোর্সমেন্ট এর মধ্যে ভালোভাবে মিশে যায় তো বটি। হ্যাঁ, এখানে এনার্জি বেশি খরচ হবে নিঃসন্দেহে, কিন্তু এক্ষেত্রে রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু খুব সহজে প্রিসিপিটেট বা ফ্লোট আউট করবে না। আমরা স্টোকস ল পড়েছি না যে 11-12-এ, যে ভিসকোসিটি সলিউশনে ভিসকোসিটি যত বাড়বে ততই তত সলিউশনে দুটো ডেনসিটির ফেজ একটা সেপারেট হতে দেরি হবে। এখানে সেটাই এই বলেছে, টেকনিকটা ইউজ করা এটাই হবে। বলছে টু ফেজ জোনে। হ্যাঁ, এটা বাড়ায় দিলে ভিসকোসিটি বেশি থাকবে, সেই ক্ষেত্রে যে ফ্লো করবে না যেটা বলছে। কিন্তু তুমি যেটা বললা রিইনফোর্সমেন্ট ফ্লো করবে না, সেই ক্ষেত্রে মানে মিক্সিংটা ইজি হবে বা সেখানে ইউনিফর্মিটি মেনটেন করা সহজ হবে আর কি। এটাই একমাত্র কারণ, আর কি কোনো কারণ কি আছে এখানে? এই দুটো ডিসটেন্স বাড়াচ্ছে কিভাবে, কি বলতে পারো কেউ? এদের ডিসটেন্স অ্যাকচুয়ালি কিভাবে বাড়ানো যায় সেটা বলা সহজ কম্পোজিশন তো নয়। একই আছে নাকি? কম্পোজিশন তো চেঞ্জ করছে না সেক্ষেত্রে স্যার এখানে তো বোঝা যাচ্ছে, যেহেতু মেল্টিং রেঞ্জের কথা বলা হচ্ছে, এখানে একটা অ্যালয় হতে হবে, কেননা পিওর মেটালের তাহলে কিন্তু তাহলে তো মেল্টিং কম্পোজিশন রেঞ্জ। চেঞ্জই করতে হচ্ছে। তাহলে তো আমার টেকনিক তো চেঞ্জ করছি, কিন্তু আসলে কি কম্পোজিশনটাও চেঞ্জ করে দিচ্ছে তাহলে। হ্যাঁ, এখানে যদি কম্পোজিশন চেঞ্জ করতে হয়, এখানে স্যার একটা আইসোমরফাস সিস্টেম দেখানো হয়েছে, কিন্তু সলিড প্লাস লিকুইড এটা স্যার ইউটেকটিকেও তো আসতে পারে, পেরিটেকটিকেও তো আসতে পারে, মনোটেকটিকেও তো আসতে পারে। সুতরাং তারা কম্পোজিশন চেঞ্জ করে 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 ম্যাট্রিক্সটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে এই রেঞ্জটা যথেষ্ট বড় বা এই টেম্পারেচার রেঞ্জটা যথেষ্ট নিচে, যাতে কম টেম্পারেচার খরচ করে প্রোডাকশন করা যায়। তাহলে আবার আলাদা নাম দিল কেন? তাহলে তো বলতেই পারতো যে একই টেকনিক, শুধু কম্পোজিশন চেঞ্জ, তাই না? তাহলে আবার নাম দেখে নামই দিয়ে দিচ্ছে ভিন্ন আর কি। কেননা স্যার এখানে এখানে এটা কম্পোজিট কাস্টিং, রিও কাস্টিং। রিও মানে হচ্ছে এখানে আর ইয়েলো ফ্লো, কিন্তু স্মুথ ফ্লো না, এটাকে বলা হচ্ছে অনেকটা ভিসকাস টাইপ ফ্লো। এখানে সেই জন্যই ভিসকাস নাম টাইপ দিচ্ছে ফ্লো ইয়েলো বলে কাস্টিং। এটাকে রিও কাস্টিং নাম দেওয়া হয়েছে। আর মেল্ট স্টিরিং এ তো কেবলমাত্র রিইনফোর্সমেন্টই থাকে সলিড, কিন্তু রিও কাস্টিং এর ক্ষেত্রে কিছু কিছু ম্যাটেরিয়ালও সলিড থাকে, আবার রিইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালও পুরোপুরি সলিড থাকে। ফলে ফলে দুই ক্ষেত্রে মিক্সিং হুবহু একরকম হয় না। এজন্যই স্যার এর নাম আলাদা করা হয়েছে। সলিড প্লাস লিকুইড ফেজ যখন একসাথে চলে আসে, তখন স্যার ভিসকোসিটির জন্য স্টিরিং এর টেকনিক, এটাও মানে স্টিরিং এর টেকনিকেও কিছু চেঞ্জ আনতে হয়। স্টিরিং এর পাওয়ার কনজাম্পশনও বেড়ে যায়, এজন্য নাম ভিন্ন হতে পারে। সেটা হতে পারে আর কি, সেই কারণে রিও রিও নামটা আসছে আর কি। ঠিক আছে, অনেকটা কাছাকাছি টেকনিক, শুধু কিছুটা সিস্টেমের মধ্যে কিছুটা চেঞ্জ করে দিয়েছে এবং নামও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু প্রপার্টিও দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট পাওয়া যাচ্ছে মেলস্টারিং থেকে রিও কাস্টিং এ। আচ্ছা, এরপরে হচ্ছে স্কুইজ কাস্টিং। স্কুইজ মানে কি হবে? চাপ দেওয়া হবে, কিছু একটা করা হবে আর কি। দেখো এই ছবি দেখলে বুঝতে পারবা যে তো প্রথমে একটা ফার্নেস বা একটা চেম্বারের মধ্যে, ফার্নেসের মধ্যে হতে পারে, চেম্বার হতে পারে। সেখানে হচ্ছে কি যে রেনফোর্সমেন্টটা সেটাকে একটা প্রিফর্ম তৈরি করে চেম্বারের ভিতরে নিচ্ছে। এরপরে উপর থেকে একটা যে যে ম্যাট্রিক্সটা হবে সেটা মেটাল অ্যালয় হতে পারে, মেটাল হতে পারে, সেটাকে র্যামের মাধ্যমে চাপ দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছেন। দিয়ে দিলে যে যেটা কি হবে, কিছুটা কেউ কেউ হয়তো কিছু অংশ রিইনফোর্সের ভিতরে ঢুকে যাবে আর বাকি অংশটুকু বাইরে থাকবে এবং সলিডিফাই হয়ে একটা কম্পোজিট তৈরি হয়ে যাবে, এরকম আর কি। ভিতরে রিইনফোর্সমেন্ট, বাইরে ম্যাট্রিক্স। যেহেতু উপরে র্যামের মাধ্যমে চাপ দিচ্ছে, এটাকে স্কুইজ কাস্টিং বলছে। এটা কি ভালো মনে হচ্ছে? এখানে কোনো সমস্যা কি আছে সাইজের, শেপের কিছু? হ্যাঁ, সাইজ যদি স্যার খুব বেশি বড় হয়, তবে র্যাম কন্টেইনার মানে পুরো মেটাল কন্টেইনারকে অনেক বড় হতে হবে। স্মল শেপের হতে হবে, বড় হলে হবে না। আবার শেপটাও কিন্তু কমপ্লেক্স হলে কিন্তু সব জায়গায় চাপ বা র্যামের যে স্কুইজ করবে সেটা সব জায়গায় এফেক্টিভ হবে না। সেক্ষেত্রে জেনারেলি সিম্পল শেপই করতে হবে এবং অবশ্যই ছোট হতে হবে, খুব বেশি বড় সাইজের কম্পোজিট বানানো যাবে না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেখো পরে আবার এসছে লিকুইড মেল ইনফিল্ট্রেশন। এখানে কি করছে? আচ্ছা, এখানে কি আর কোনো সমস্যা আছে? সরি, এখানে একটা তো হইলো যে হ্যাঁ ঠিক আছে, শেপের সমস্যা, সাইজের সমস্যা, আর কিছু কোনো প্রবলেম কি দেখে মনে হচ্ছে আপাতত? এখানে স্যার কিছুটা এমনও হতে পারে যে বাইরের সারফেসে রিইনফোর্সমেন্ট, বাইরের সারফেসে
মেটাল বেশি, কিন্তু ভেতরে হয়তো হয়তো ফাইবারে মেটাল ইনফিলট্রেট করলো না, কেন ভেতরে যে এয়ার পকেট বা গ্যাস প্রেসার আছে সেগুলোকেও তো স্যার রিমুভ রিমুভ করতে হবে কোনো না কোনো ভাবে। সেটা না করলে তো ভেতরে যে গ্যাস প্রেসার আছে সেটা সেটা হচ্ছে এই রিইনফোর্সমেন্টের গ্যাপে গ্যাপে মেটাল ফিলিং এর এগেইনস্টে বাধা দেবে। সেটাও আছে। আর একটা জিনিস আছে হচ্ছে তোমার এখানে এনফোর্সমেন্টের সাথে যে লিকুইড বা সেম বা মোল্টেন মেটালটা আসবে, এটা কি লিকুইড লিকুইড এটা অবশ্যই লিকুইড স্টেট না, কিন্তু লিকুইড হচ্ছে এখানে রিইনফোর্সমেন্টের সাথে যে মেটাল ম্যাট্রিক্সটা আসবে এটা কন্ট্যাক্টে কিন্তু অনেক সময় ধরে থাকবে। জাস্ট র্যামের মাধ্যমে তো এটা লিকুইড অবস্থাতেই ম্যাট্রিক্সটাকে দিল রিইনফোর্সমেন্টের কাছাকাছি, তাই না? তাহলে অনেক সময় ধরে এরা কাছাকাছি থাকলো, সেক্ষেত্রে কি হতে পারে রিইনফোর্সমেন্টের নিজস্ব যে প্রপার্টি গুলো আছে সেগুলো কিছুটা হলেও হ্যাম্পার হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যে টেকনিকটাকে বলছে সেখানে সেই সমস্যাটা আর কেউ দূর করার জন্য এর কি করছে, এখন দেখো যে এখন যে মোল্টেন মেটালটা সেটাকে নিচে বা উপরে রাখা দেন, এখানে নিচে রেখেছে, এরপরে গ্যাসের মাধ্যমে এটাকে প্রেসারাইজ করে এই লিকুইড মেটালটা উপরে চলে আসছে, যেখানে হচ্ছে তোমার আছে রিইনফোর্সমেন্টটা আছে। এই টেকনিকে তাহলে আগেরটার সাথে একটু পার্থক্য, কিন্তু এটা কি আগের প্রবলেমটা কি সলভ করলো? এখানে শেপ কি বাড়ানো যাবে বা সাইজ কি বাড়ানো যাচ্ছে এখানে? জি স্যার, একটা একটা পুরো মেটাল হোল্ডিং সিস্টেম বা র্যাম কে বড় করার চেয়ে একটা ডাই কে বড় করা অনেক বেশি সহজ, সুতরাং কারণ এখানে পুরোটা সুইচ করতে হচ্ছে না, চাপ দিতে হচ্ছে না। আচ্ছা, একটা যেটা আগে যেটা বললাম সমস্যা, যে কন্ট্যাক্ট জানি রিইনফোর্সমেন্টের সাথে ম্যাট্রিক্সের কন্ট্যাক্ট এখানে কি কমছে? সময়টা কি এখানে কমছে? স্যার এখানে কন্টাক্ট টাইমটা কমে যাচ্ছে, কারণ আগে তো মেটালটাকে মেল্ট করতে হতো, তারপরে রিইনফোর্সমেন্টটাকে মেল্টের মধ্যে দিতে হতো, তারপর র্যাম দিয়ে প্রেসার ক্রিয়েট করতে হতো, সেটা তারপর ওভারঅল টাইমটা কমলো বাড়লো, কিন্তু আমি বলছি যে মেটালের সাথে রিইনফোর্সমেন্টের কন্ট্যাক্টটা কি কমছে না একই সময় একই রকমই আছে? যদি স্যার সলিডিফিকেশনের জন্য একই সময় ধরি, তবে ওখানে ওটা ছিল তো একদম মেটাল ম্যাট্রিক্স মেটাল লিকুইড মেটালের চাপ দিয়ে ঘেরা, এখানে সলিডিফিকেশন টাইম ফাস্ট হচ্ছে, আর মেটালটা যতক্ষণ আইডিয়াল আছে ততক্ষণ রিইনফোর্সমেন্টের কন্ট্যাক্টে আসছে না, কেবলমাত্র প্রেসারাইজ করা হলে সেটা কন্ট্যাক্টে আসছে। সুতরাং এই সেন্সেও বলতে পারি যে কিছুটা হলেও কমছে। কন্ট্যাক্ট টাইম কমে গেছে। তাহলে আগের আগের যে তিনটে সমস্যা বলতেছিলাম, তিনটে মোটামুটি কিছুটা হলে এখানে দূর করা যাচ্ছে। কিন্তু এখানে অবশ্যই কি, যেটা একটা প্রেসারাইজ সিস্টেম আছে, এটা কস্ট একটু বাড়বে, কিন্তু প্রোডাকশন রেটটা বা প্রোডাকশন টাইমটা তো কমে আসবে, রেটটা হয়তো বাড়বে, প্রোডাকশন টাইমটা কমে আসবে। এরপরে আরেকটা বলছে স্প্রে কো ডিপোজিশন। তো এখানে কি ডিপোজিশন হবে, তার মানে কোটিন দেওয়া হবে আর কি। তোমার তো পরে আসছে মনে যেমন সারি কোর্স, এখানে এখানে ওরকমই কোটিন দেওয়া হবে, একটা সাবস্ট্রেট নিয়ে নেওয়া হবে আর স্প্রে করে ওটার উপর একটা কোটিন ফেলা হবে আর কি, খুব হাই স্পিডে কোটিন ফেলা হবে। তাহলে এখানে ইনিশিয়ালি কি করতে হবে, স্প্রে যে গানটা স্প্রে করা হবে, স্প্রে গানের মধ্যে যে তোমার মোল্টেন মেটালটা নিয়ে নেওয়া হবে এবং এনফোর্সমেন্টটাকে নিয়ে নেওয়া হবে। এনফোর্সমেন্টটা জেনারেলি পাউডার শেপেই থাকে। এরপরে মিক্স হওয়ার পরে এটাকে স্প্রে করে সাবস্ট্রেটের উপর একটা ডেপোজিশন ফেলা হবে। তো সেটাই হচ্ছে কম্পোজিট। এইটা যেহেতু কি অনেক খুব অল্প সময়ের মধ্যেই ফেলা হচ্ছে, কুলিং রেটটা অনেক ফাস্ট, সেক্ষেত্রে তাহলে কি হবে, কেমন হতে পারে স্ট্রাকচার, কেমন হবে কম্পোজিটের? ফাইন গ্রেন হবে না কোর্স গ্রেন হবে? ফাইন গ্রেন হবে অফকোর্স। হ্যাঁ, ফাইন গ্রেনই হওয়ার কথা। আচ্ছা, তো ডেনসিটি কেমন হতে পারে অন্যগুলোর তুলনায়? কম্পোজিট ডেনসিটি কি কমবে না বাড়বে এখানে, যেহেতু যেহেতু ডিপোজিশন রেটটা অনেক অনেক হাই, কোর্স গুলো অনেক কি গ্রেন গুলো অনেক ফাইন, সেক্ষেত্রে ডেনসিটি বেশি হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? যদি স্যার ইভ্যাকুয়েটেড চেম্বারে কাজটা করা হয় এবং সাবস্ট্রেটটাকে যথেষ্ট হাই টেম্পারেচার রাখা হয়, তবে হ্যাঁ এখানেও অনেক হাই ডেনসিটি অ্যাচিভ করা সম্ভব হবে। কিন্তু যদি এয়ারে করা হয় তবে মেটাল একটা তাহলে হিউজ কিছুটা চাঙ্ক হলেও তো অক্সাইড করা পরিস্থিতি হয়ে থাকবে, যাবে। ঠিক আছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যে ওভেন যেহেতু চেম্বারের কথা অবশ্য বলা হয় না, এটা কি ভ্যাকুয়ামে করছে না ওপেন করছে, দুটাই হয়তো দুটাই করা যাবে। এবং যেটা যদি ভ্যাকুয়ামে করে তাহলে ডেনসিটি তো বেশি পাওয়া যেতে পারে। চার কয়েক, কিন্তু এটি কোনো সমস্যা মনে হচ্ছে টেকনিকে? অবশ্যই কি কস্ট বেশি হবে, কারণ এখানে ডেপোজিশন একটা সিস্টেম লাগবে আর কি। আর কোনো সমস্যা কি আছে, কোনো সুবিধা মনে হচ্ছে অন্যান্য টেকনিক গুলোর থেকে? আচ্ছা, আরেকটা দেখো টেকনিক, লাস্ট একটু বলছি, ইনসিটু প্রসেস। সেটা সুমিত যেটা আগে বললো আর কি, যখন ইজেক্টিভ কোনো একটা অ্যালয়ের সলিউশন করা হয় তখন দেখা যায় কি যে ডিরেকশনে হিট রিমুভাল হবে সেই ডিরেকশনে একটা একটা ফেজ
ওই ডিরেকশন বরাবর সলিডিফাই হয়। সেই ক্ষেত্রে কি এটা আসলে কি যদিও অ্যালয়, কিন্তু এটাকে অনেক সময় কম্পোজিট বলছি, কারণ দেখা যাচ্ছে কি যে সেকেন্ড একটা ফেজ যেটা তোমার হিট ফ্লো রিঅ্যাকশনে সলিডিফাই হচ্ছে, ওটাকে একটু আলাদা করে ধরা যেতেই পারে আর কি। সেই ক্ষেত্রে এটাকে কম্পোজিট বলছি, কিন্তু আসলে আসলে এই জিনিসটা কম্পোজিট না, আমার মতে কম্পোজিট না, কিন্তু যেহেতু ওইভাবে কি হচ্ছে একটু হলে আলাদা করে ইনফোর্সমেন্টটাকে দেখা যাচ্ছে, সেজন্য এটাকে কম্পোজিট বলছে। ঠিক আছে, যেটা তোমরা যেটা দেখে আসলে ইডিটিক অ্যালয় সলিডিফিকেশন, ইডিটিক অ্যালয়টাকে এখানে কম্পোজিট এক ধরনের কম্পোজিট বলছে আর কি। তোমাদের কোনো কি মতামত আছে, এটাকে আসলে কি বলা ঠিক হয়েছে নাকি হয়নি? অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা যদি ফাংশনের দিক থেকে দেখতে দেখতে পাই, তবে এমন একটা ইউটেকটিকের কথা চিন্তা করা যায় যে ইউটেকটিক একটা মেটালও আছে, আবার ইউটেকটিকের যে সেকেন্ডারি ফেজ ওটা হচ্ছে ব্রিটল সিরামিক। তাহলে সেটার সাথে স্ট্রাকচারালি কিন্তু একটা লেয়ার্ড বা লেমিনার কম্পোজিটের কোনো পার্থক্য নেই। পার্থক্যটা তখনই আসে যখন যখন হাই টেম্পারেচারে এই দুটো ফেজ একটা একটার সাথে একত্রিত হয়ে যেতে থাকে, বা এই ফেজ গুলো এগ্লুটিনেটেড হতে হতে থাকে, মানে এই ফেস কোর্সিং হয়ে থাকে, তখনই অ্যাকচুয়ালি কম্পোজিট কম্পোজিট আর ইউটেকটিক মেটালের মধ্যে পার্থক্যটা ধরা পড়ে। যদি না ওই স্টেজ পর্যন্ত পর্যন্ত উঠে যায় টেম্পারেচার, তার আগে পর্যন্ত কম্পোজিট আর আর ইউটেকটিক মেটেরিয়ালকে অ্যানালিসিস কিন্তু মোটামুটি একই রকম অল্টারনেটিং লেয়ারিং, একই রকম ডাইরেকশনালিটি, এটি মোটামুটি একই রকম আমরা ইন্ডিভিজুয়াল ফেজ থেকে অ্যানালাইসিস করে মেইন স্ট্রাকচারে আসতে পারি। সেজন্য সেজন্য আমরা হয়তো বলতে পারি যে আপ টু সাম সার্টেন টেম্পারেচার লিমিট, নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছানোর আগ পর্যন্ত আমরা আমরা এই মেটালটাকে কম্পোজিট একটা বলতে পারি। তবে হ্যাঁ, এখানে অবশ্যই এই ইউটিলিটির যে ফেজ দুটো আছে, সেই ফেজের মধ্যে ড্রাস্টিক কেমিক্যাল ডিফারেন্স থাকতে হবে। হ্যাঁ, তো সেটা চিন্তা করলে সেই সেই সময়টুকুর জন্য আসলে কম্পোজিট, সে কারণে এটাকে কম্পোজিট বলেছে আর কি। কিন্তু আসলে এটা একটা কি একটা এক ধরনের অ্যালয়, যেহেতু এটা যখন সলিডিফিকেশন হচ্ছে তখনই কম্পোজিটটা তৈরি হয়ে যাচ্ছে, যেমন টেকনিকটাকে বলছি ইন সিটু প্রসেস। আচ্ছা, এরপরে টেকনিক গুলো শেষ হয়ে গেল, প্রপার্টি সম্পর্কে একটু বলেছে। আচ্ছা, তোমরা তো হয়তো আমার থেকে বেশি জানতেও পারো, এটা হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি বা কি থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট। এটা কি এই সিরামিক যে এনফোর্সমেন্ট গুলো ইউজ করছে তার সাথে মেটালের কি অনেক বেশি ডিফারেন্স? অন দ্য সেম অর্ডার অফ ম্যাগনিটিউড মোটামুটি কাছে, কিন্তু সাধারণত সিরামিকে একটু কম, থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট একটু কম, মেটালের একটু বেশি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি যখন কম্পোজিট বানাচ্ছে তাহলে তার এক্সপানশন কোএফিশিয়েন্টটা কম কম হয়ে যাবে মেটাল থেকে আর কি। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন এখানে একটা টার্মের কথা বলা হচ্ছে, এটা কি তোমরা জানো কিনা, থার্মাল ডিফরমেশন রেজিস্ট্যান্স, এই টার্মটা কি শুনেছো? আমরা রিফ্র্যাক্টরিজ এন্ড ফার্নেসেস কোর্সে এরকম একটা ইকুইভ্যালেন্ট টার্ম রয়েছে, এটা হচ্ছে স্পলিং রেজিস্ট্যান্স। এবং সেখানে সেখানে যে টার্মগুলো ছিল, যে থার্মাল থার্মাল এক্সপেনশন কোএফিসিয়েন্ট, থার্মাল কন্ডাক্টিভিটি, এটি ইল্ড পয়েন্ট, আর ইয়াংস মডুলাস, এই চারটা প্যারামিটার দিয়ে এই স্পলিং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা হতো। এখানেও হয়তো সেরকম কিছুই হয়তো। এখানে যেটা বলছে যে থার্মাল ডিফরমেশন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটির সাথে থার্মাল এক্সপানশন কোএফিশিয়েন্ট একটা রেশিও আর কি। যেহেতু কম্পোজিটের থার্মাল এক্সপানশন কোএফিশিয়েন্ট অনেক কম, সেই ক্ষেত্রে এই থার্মাল ডিফরমেশন রেজিস্ট্যান্সটা কম্পোজিটের মেটাল থেকে অনেক বেশি আর কি, এটা এখানে বলছে আর কি। এটা একটা ভালো দিক। আচ্ছা, আরেকটা দিক বলছে যে স্টিফনেস, জেনারেলি যেহেতু সিরামিক্স ফাইবার, স্টিফনেস অবশ্যই এমএনসি কি বেশি মনোলিথিক মেটাল থেকে। আবার স্ট্রেংথ তো বলতেছে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রেংথও বেড়ে যাচ্ছে আর কি, কিন্তু ডাক্টিলিটি তো কমছে। আবার এখানে আমার অবশ্যই একটা কমন কথাও বলছে, টাফনেস অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে আর কি। তোমাদের কি আর কোনো কিছু মানে, তোমরা কি মনে হচ্ছে পিপ কেমন হবে, পিপ কি প্রেসিডেন্স কি ভালো হবে এমএনসির মনোলিথিক মেটাল থেকে, নাকি একই থাকবে? ক্রিপ রেজিস্ট্যান্স কিছুটা প্রবাবলি ভালো হওয়ার কথা, কেননা কেননা ইন্টারগ্রেন বাউন্ডারি দিয়ে যে যে ক্রিপ ফ্লো হতো, সেই ক্রিপ ফ্লো কিছুটা বাধাগ্রস্ত হবে। আবার আবার গ্রেনের ইন্টেরিয়র দিয়ে যে ক্রিপ ফ্লো হতো, সেটাও বাধাগ্রস্ত হবে। আর ডিসলোকেশনের মাধ্যমে যে ক্রিপ মুভমেন্ট করে, সেটাও হচ্ছে পার্টিকুলারদের জন্য আটকে যাবে। সুতরাং আমরা ক্রিপ ফরমেশনের যে মেকানিজম গুলো দেখেছি, যে ন্যাভারো হেরিং, কোবল, হার্পারডন,
এই তিনটাই যদি যদি মোটামুটি বাধাগ্রস্ত হয় তাহলে ক্রিপ রেজিস্ট্যান্স তাহলে দেওয়া একটু যাওয়া উচিত। বাড়ারই কথা আর কি। মেল্টিং মেল্টিং পয়েন্ট অবশ্যই এনসি বেশি হবে মনোলিথিক মেটাল থেকে। এখানে যেটা বলছে স্ট্রেংথ তো বেশি, স্টিফনেস তো বেশি, বেশিরভাগ প্রপার্টি আসলে ভালো পাওয়া যাচ্ছে, হাই টেম্পারেচার প্রপার্টিও ভালো। এই সবগুলা কারণে এখন অনেক ক্ষেত্রেই মানে মনোলিথিক মেটাল তো ইউজ হচ্ছেই। এখন শুরু হচ্ছে যে আস্তে আস্তে কি এগুলাকে এমসি তে কনভার্ট করে ব্যবহার শুরু হচ্ছে। কিন্তু পিএমসি আমি যেটা আগের দিন বললাম, পিএমসি কিন্তু অলরেডি অনেক চলেই আসছে, সেই তুলনায় এমসি ব্যবহার এখন শুরু হচ্ছে, অত বেশি এখনো নাই কিন্তু আছে। আর এরপরে ক্লাসে যেটা আমি বলবো সিএনসি, সিএনসি আসলে এখন মানে একদমই ইনিশিয়াল স্টেজে, এটা ব্যবহার আসলে বলতে গেলে এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হবে সামনে আর কি। আমি এরপরে ক্লাসে সিএনসি কিভাবে বানাবে সেগুলো একটু বলবো। আজকে এই পর্যন্ত কোনো কিছু কারো কিছু জিজ্ঞেস করার আছে? সাধারণত তোমাদের কিন্তু আচ্ছা ইয়েটা